পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। তিস্তার পানি বেড়ে রংপুরে সেতু রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে 1200 পরিবার। ইলিয়াস আলী গুমে জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল। ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য। আরও 30 জনকে হত্যায় সম্পৃক্ততার অভিযোগ। নিষ্ঠুর খুনি আখ্যা। আগের ঋণের বোঝা নিয়ে প্রস্তাবিত বাজেট পারফেক্ট নয়, সমস্যা দূর করতে চলছে পর্যালোচনা, বললেন অর্থমন্ত্রী। ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের খোঁজে সরকার। কাতারে কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল 5 বাংলাদেশির। কমিউনিটিতে শোকের ছায়া। গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাটে স্বজনদের আর্তনাদ। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সম্পৃক্ত ছিলেন আরও 30 জনকে হত্যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্যে একথা জানিয়েছেন তার বডিগার্ড সেনা সদস্য ইমরুল কায়েস। জিয়াউল আহসানকে নিষ্ঠুর খুনি বলে অভিহিত করেছেন চিফ প্রসিকিউটর। 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর 16 আগস্ট গ্রেফতার হন আলোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। র্যাবের দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা করা হয়। রোববার ট্রাইব্যুনাল একই জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন জিয়াউল আহসানের একসময়ের দেহরক্ষী সেনা সদস্য ইমরুল কায়েস। জবানবন্দিতে ইমরুল কায়েস বলেন, 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও হত্যার সঙ্গে জিয়াউল আহসান জড়িত। বলেন, এই সংক্রান্ত একটি ফোনালাপ শুনে এমন ধারণা তার। তিনি বলেছেন যে একবার জিয়াউল আহসানের নেতৃত্বে তিনি মহাখালী ব্রিজের কাছে যান। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন, আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, আপনাদের কথা মতো গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব? আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ ও বুড়িগঙ্গা নদীতে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলেও আদালতকে জানান সাক্ষী ইমরুল কায়েস। চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান একজন নিষ্ঠুর খুনি। আস্ত সিমেন্টের বস্তা নিয়ে যাওয়া হতো, আসামিদেরকে নিয়ে যাওয়া হতো, একটা বস্তার সাথে একজন আসামিকে শোয়ানো হতো, সেই বস্তার উপরে সেটার উপরে আবার একটি বস্তা রাখা হতো, সেই বস্তাটার উপরে আবার আরেকজন আসামিকে রাখা হতো, সবগুলাকে একটা রশি দিয়ে বাঁধা হতো, প্রত্যেকের মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে গুলি করা হতো। জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তবে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক থাকাকালে তাকে নিয়ে বিতর্কের শুরু। ঋণের বোঝা নিয়ে সরকার গঠনের মাত্র 1.5 মাসের মাথায় করা প্রস্তাবিত বাজেট পারফেক্ট নয়, সমস্যা চিহ্নিত করে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সরকার অর্থের বিকল্প উৎস খুঁজছে বলেও জানান মন্ত্রী। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। এর বিশাল লক্ষ্য পূরণে এনবিআর করদাতাদের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে, যা সাধারণ মানুষের পকেট আরও খালি করবে। রবিবার রাজধানীর গুলশানে সিপিডির বাজেট সংলাপে উঠে আসে এমন অনেক বিষয়। সংস্থাটি বলছে, প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও উচ্চাভিলাষী, যা দেশের বর্তমান অর্থনৈতিক সংকটে বাস্তবায়ন প্রায় অসম্ভব। We see that the operation cost is much higher than the development expenditure. Development expenditure is declining. অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, বিগত সরকারের ঋণের বোঝা নিয়ে বিএনপি সরকার মাত্র 1.5 মাসের মাথায় প্রস্তাবিত বাজেটটি যথাযথ নয়। সমস্যাগুলো চিহ্নিত করে পর্যালোচনা করা হচ্ছে। সবগুলো নিয়ে 1.5 মাসে একটা বাজেট প্রস্তুত করা হয়েছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট। এই বাজেটের মধ্যে যেখানে সমস্যা রয়ে গেছে এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। অর্থমন্ত্রী বলেন, বেসরকারি ব্যাংক থেকে অতিরিক্ত সুদে ঋণ নেওয়া থেকে বের হয়ে আসতে চায় সরকার। গ্র্যাজুয়ালি আমরা ব্যাংক বরোইং থেকে বেরিয়ে এসে অল্টারনেটিভ ফাইন্যান্সিং এবং ট্যাক্স জিডিপি আমাকে বাড়াতে হবে, আমাদের কোনো অপশন নাই। রাজনৈতিক পরিচয়ে কেউ ফ্যামিলি কার্ডের আওতায় আসবে না বলেও সাফ জানিয়ে দেন অর্থমন্ত্রী। পলিটিক্যালি কেউ এই ফ্যামিলি কার্ড সিলেকশন প্রসেসে আমরা 8 দিন ধরে কুড়িগ্রামের 2 সীমান্তে অবস্থান করছে বিএসএফ এর পুশিং চেষ্টার শিকার 5 যুবক। এর মধ্যে রৌমারীর গয়টাপাড়া সীমান্তে 2 জন ও ভন্দুরচর সীমান্তে রয়েছেন 3 জন। বৃষ্টি ও রোদের মধ্যে প্লাস্টিকের
ছাউনির নিচে থাকতে হচ্ছে তাদের। বিএসএফ এর পুশিন ঠেকাতে জেলার 278 কিলোমিটার সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও গ্রামবাসী। এছাড়াও শনিবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে 20 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হলেও সীমান্তে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। এলাকায় অপরিচিত লোকজন দেখলে খবর দেওয়ার জন্য গ্রামে মাইকিং ও মসজিদের মুসল্লিদের সচেতন করছে বিজিবি। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকা। বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্র ও নৌ চলাচল। সুনামগঞ্জেও 3 উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। দ্রুত গতিতেই ছুটছে পানি, তলিয়ে গেছে সড়ক। পাহাড়ি ঢলে ডুবে গেছে সুনামগঞ্জের তাহিরপুর আনোয়ারপুর সড়ক। পানিতে টইটুম্বুর 300 মিটার এলাকা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বাধ্য হয়ে পায়ে হেঁটে চলাচল করছেন স্থানীয়রা। তাহিরপুরের কলাগাঁও সীমান্ত এলাকায় পাহাড়ি ঢলে ভেসে আসে কয়লা। সেই কয়লা সংগ্রহের হিড়িক স্থানীয়দের। এদিকে মেঘালয়ের চেরাপুঞ্জিতে কয়েকদিন ধরে হয় ভারী বৃষ্টিপাত। ধলাই নদীতে নেমে আসে সেই পানি। রোববার সকাল থেকে সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় বাড়তে থাকে পানির প্রবাহ। তলিয়ে যায় পর্যটন কেন্দ্রে থাকা একাধিক ভ্রাম্যমাণ দোকান। সাময়িকভাবে বন্ধ রাখা হয় নৌ চলাচল। পর্যটকদের সরিয়ে নেয় স্থানীয় প্রশাসন। আসার পর তো মন খারাপ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমাদের এখানে আর কি আটকা পড়া। সাদাপাথর পর্যটন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। প্রশাসন থেকে মানা করা হয়েছে, আর আমরা এখানে চেকিং এ আছি যাতে কোনো নৌকা কোনোভাবে যাইতে না পারে। পর্যটকরা গেলে এখানে বিপদের সম্মুখীন হতে পারে, সেই জন্য আমরা সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছি। সাদাপাথর এলাকায় অস্থায়ী অন্তত 50টি দোকান ঢলের পানিতে ভেসে গেছে। মাদারীপুরে 3.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ভুক্তভোগীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি আসামি। শাহাদাত আখনের তোলা ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। স্বজনদের অভিযোগ, শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলায় প্রতিবেশী যুবক চন্দন সরকার মেয়েটিকে তার ঘরে ডেকে নেয়। এরপর শিশুটিকে ধর্ষণ করে সে। পরে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। সেখান থেকে রোববার দুপুরে নির্যাতিতাকে ভর্তি করা হয় মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে 164 ধারায় আদালতে জবানবন্দি দেয় ওই শিশু। আমার বাচ্চা আছে, আমার নাতি আছে, আমার মেয়ে আছে, তা এদের সিকিউরিটিটা কোথা থেকে পাবে? এই দর্শনকারীর কঠিন বিচার হওয়া উচিত, যাতে এই ঘটনা আর কোথাও না হয়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এখন গাইনি ওয়ার্ডে রেফার করেছি। ওইখানে তার পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার পরে বাকি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পুলিশ বলছে এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত যুবক চন্দন সরকার।